পূর্ব এক ঘোর লাগা স্তব্ধতায় ফাহমিদ মির্জার রাতের প্রহরগুলো কাটছিল। বিছানায় এপাশুপাশ করতে করতে কখন যে ঘুমের গহীন রাজ্যে তলিয়ে গেল সে নিজেই জানে না। আর সেই ঘুমের মাঝেই তার অবচেতন মন তাকে নিয়ে গেল এক অলৌকিক মায়াজালে। চারপাশে কেবল কুয়াশার মতো শুভ্রতা। ফাহমিদ নিজেকে আবিষ্কার করল এক জনহীন স্নিগ্ধ প্রান্তরে। সেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় যেন হাজারো শিউলি ফুলের সুবাস ভেসে আসছে তার নাকে। হঠাৎ তার সামনে দিয়ে বেলা যেতে যেতে বলবো। কি মির্জা সাহেব, আমাকে ধরতে পারবেন তো? পারলে আমাকে ধরে দেখান তো। এই বলে বেলা খিলখিল করে হেসে উঠল। তার সঙ্গে দৌড়াতে লাগল রাগব। তার পরনে সেই চিরচেনা সাদা হিজাব। ফাহমিদ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। স্বপ্নে বেলার সেই কাজল কালো চোখ দুটো যেন আরও গভীর, আরও রহস্যময়। বেলার চোখের পাতা যখন ঘন ঘন নামছে তখন মনে হচ্ছে তার পৃথিবীটা দুলছে। কি অদ্ভুত সেই হাসি! বেলার খিলখিল হাসির শব্দে ফাহমিদের মনে হল তার অন্ধকার জীবনের সমস্ত স্তব্ধতা এক নিমেষে চুরমার হয়ে যাচ্ছে। বেলার হাসিতে কোনো বিদ্রূপ নেই, বরং আছে এক অদ্ভুত মায়াবী আহ্বান। কি হল মির্জা সাহেব, আমার দিকে তাকিয়ে থাকবেন শুধু? বেলা কথা বলছে, কিন্তু ফাহমিদ কোনো শব্দ শুনতে পাচ্ছে না। বেলার সেই গোলাপি ঠোঁট দুটো যখন নড়ছে, ফাহমিদ কেবল তার সেই কোমল ভঙ্গিটা দেখেই ব্যাকুল হয়ে উঠছে। বেলার কথা বলার সময় তার চোখের মণি দুটো যেভাবে নাচছে তা ফাহমিদকে এক অজানা ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। সে কথা বলছে হাত নাড়িয়ে, কখনো বা কপালের অবাধ্য চুলগুলো কানে গুজে দিয়ে। ফাহমিদ হাত বাড়িয়ে বেলাকে ছুতে চাইল, কিন্তু বেলা আরও দূরে সরে গিয়ে হাসতে হাসতে যেন হাওয়ায় মিশে যেতে চাইল। মির্জা সাহেব, আমাকে ছোঁয়া এতটা সোজা না। আমাকে পেতে হলে আমার আল্লাহ কাছে আমাকে চেয়ে নিতে হবে মির্জা সাহেব। আমার আল্লাহ যদি আপনার কপালে আমাকে না দিয়ে থাকে তাহলে মনে রাখবেন আপনার কোনো ক্ষমতা আমাকে আপনার করে রাখতে পারবে না। তার এই কথাগুলো ফাহমিদের বুকের ভেতর এক চিনচিনে ব্যথার জন্ম দিচ্ছে। স্বপ্নেই ফাহমিদ অনুভব করল এই মেয়েটার হাসির জন্য সে তার সমস্ত রাজপ্রাসাদ, তার সমস্ত অহংকার বলি দিতে প্রস্তুত। বেলার কথা বলার সেই ভঙ্গিটা কখনো ভ্রু কুঁচকে, কখনো বা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ফাহমিদের পাথুরে হৃদয়টাকে একটু একটু করে গলিয়ে দিচ্ছে। আমি যদি সত্যি আল্লাহকে বলি, উনি দিবে তো নাকি সব সময়ের মতো আমাকে ফিরিয়ে দিবে? ভুল বলেছেন মির্জা সাহেব, আমার আল্লাহ তার কোনো বান্দাকে ফিরিয়ে দেয় না। আপনি একবার রাত মনে চেয়ে দেখুন না। আমার ভয় হয় খুব। কিসের ভয়? আমার আল্লাহ কাউকে খালি হাত ফেরাবেন না। বললাম তো একরার চেয়ে দেখুন। এই বেলা এক রহস্যময় আলোর আড়ালে মিলিয়ে যেতে শুরু করল। বেলা, যেও না। শুনো আমার কথা। আমার কথা এখনো শেষ হয়নি। নিজের চিৎকারে ফাহমিদ ধরফর করে বিছানায় উঠে বসল। সারা শরীর ঘামে ভেজা। জানালার বাইরে ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। কিন্তু ফাহমিদের চোখের সামনে তখনও বেলার সেই কাজল কালো চোখের চাহনি আর সেই গোলাপি ঠোঁটের হাসিটা লেপ্টে আছে। সে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। স্বপ্নটা এত বাস্তব ছিল যে বেলার হাসির প্রতিধ্বনি এখনও তার কানে বাজছে। ফাহমিদ নিজের অজান্তেই তার বুকের বাম পাশে হাত রাখল। সেখানে আজ প্রচণ্ড ধুকপুকানি। যে মানুষটা কোনোদিন কোনো সুন্দরের কাছে হার মানেনি, সে আজ এক জোড়া শান্ত চোখের চাহনি আর এক চিলতে হাসির কাছে চূড়ান্তভাবে পরাজিত। সে বিড়বিড় করে বলল, কি জাদু আছে তোমার ওই হাসিতে বেলারানী? আমি কেন পারছি না নিজেকে সামলাতে? আগে তো এমনটা কখনো হয়নি। তাহলে আজ কেন কেন কেন? আমি কেন এত বেসামাল হচ্ছি? মাথায় হাত দিয়ে কিছু বসে রইল। হঠাৎ তার মনে পড়ল স্বপ্ন দেখে বলেছি। যে খ্যাপা বাঘের মতন দাঁড়িয়ে বলল পিছনের ফার্স্ট কয় পাস হাঁটা শুরু করল। না 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 না, এটা হতে পারে না। কখনোই হতে পারে না। এই এক সামান্য মেয়ে আমার ৩০ বছরে গড়া সাম্রাজ্যকে নিমিষে ভেঙে ফেলতে পারে না। চাই না আমি তাকে, না না না, কোনোভাবেই। এ বলে সে ধূপধাপ করে ওয়াশরুমের ভিতরে চলে গেল সাবান নেওয়ার জন্য। ওয়াশরুমের দরজা জোরে বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়িটার নিস্তব্ধতাকে খান খান করে দিল। ফাহমিদ ঠান্ডা পানিতে মুখ ধুতে লাগল, কিন্তু তার ভেতরের আগুনটা কিছুতেই নিভছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল সে, চোখ দুটো লাল, মুখে অদ্ভুত এক ক্লান্তি। যেন এক রাতেই সে কয়েক বছর বুড়িয়ে গেছে। এইসব দুর্বলতা আমার জন্য না, নিজেকেই কঠোর স্বরে বলল সে। তবুও মনের গভীরে কোথাও বেলার সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, আমাকে পেতে হলে আমার আল্লাহর কাছে চাইতে হবে।
হাতের মুঠো শক্ত করে সে মাথা নিচু করল, যেন নিজের ভেতরের অস্থিরতাকে চেপে ধরতে চাইছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে নিচে নামতে শুরু করল। প্রতিটা ধাপ যেন আজ ভারী লাগছে। ফোনটা হাতে নিয়ে এলোমেলোভাবে স্ক্রোল করছিল, কিন্তু তার মন কোথাও স্থির হচ্ছিল না। ডাইনিং এরিয়ায় পৌঁছাতেই এক সার্ভেন্ট এগিয়ে এল। স্যার, নাস্তা রেডি ও। ফাহমিদ চোখ তুলল, কণ্ঠটা আবার আগের মতো কঠিন হয়ে উঠল। বেলাকে নাস্তা দেওয়া হয়েছে? সার্ভেন্ট একটু ইতস্তত করে বলল। জি স্যার, ম্যাডাম। মানে বেলাকে নাস্তা দেওয়া হয়েছে, তবে সে খুব কম খেয়েছে। ফাহমিদের ভ্রু কুঁচকে গেল। কম খেয়েছে মানে? অসুস্থ নাকি? না স্যার, তেমন কিছু না, তবে মনে হচ্ছে চিন্তিত। এই কথাটা শুনে ফাহমিদের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল, কিন্তু সে তা মুখে প্রকাশ করল না, বরং গম্ভীর গলায় বলল, ওকে বলো ঠিকমতো খেতে, আর তার জন্য যা যা দরকার সব যেন ঠিকমতো দেওয়া হয়। এরপর সে পাশের দিকে তাকিয়ে মহিলা সার্ভেন্টকে ডাকল। শাহানা। একজন মধ্যবয়সী মহিলা দ্রুত এগিয়ে এল। জি স্যার। তুমি এখনই মার্কেটে যাবে। বেলার জন্য যা যা প্রয়োজন, ড্রেস, হিজাব, স্যান্ডেল, প্রয়োজনীয় কসমেটিক্স সবকিছু নিয়ে আসবে, যেন সে যখন হাসপাতাল যাবে একদম পরিপাটি থাকে। শাহানা একটু অবাক হলেও মাথা নেড়ে বলল, ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। ফাহমিদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চেয়ার টেনে বসে পড়ল। সামনে সাজানো খাবার, কিন্তু তার খেতে ইচ্ছে করছে না। চামচটা হাতে নিয়ে আবার নামিয়ে রাখল। তার মাথায় শুধু একটা ছবি ঘুরছে, সাদা হিজাবে বেলার হাসি। এটা শুধু দায়িত্ব, নিজেকে বোঝাতে চেষ্টা করল সে। ওর বাবার জন্য, এর বাইরে কিছু না। কিন্তু মনের ভেতর থেকে একটা কণ্ঠ যেন প্রতিবাদ করল। তাহলে কেন এত ভাবছ? সে বিরক্ত হয়ে টেবিলে হাত মারল। সার্ভেন্টরা চমকে উঠল। সবাই নিজের কাজ করো, কড়া গলায় বলল সে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল। মনে মনে সিদ্ধান্ত নিল আজই হাসপাতালে যাবে, নিজে গিয়ে সব কিছু দেখবে। উপরে নিজের রুমে ফিরে এসে দ্রুত রেডি হতে লাগল। তাই ঠিক করতে করতে হঠাৎ আবার থেমে গেল। তার চোখে ভেসে উঠল বেলার সেই কথা। আপনি একবার মন থেকে চেয়ে দেখুন গু। সে হালকা হেসে মাথা নাড়ল। আমি আমি কারো কাছে কিছু চাইব? কখনো না। তবুও অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা ভারী হয়ে রইল। এদিকে বেলা নিজের রুমে জানালার পাশে বসেছিল। সকালের আলো তার মুখে পড়েছে, কিন্তু তার চোখে এক ধরনের চিন্তার ছায়া। টেবিলে রাখা নাস্তায় হাত দেয়নি প্রায়। সে চুপচাপ দূরে তাকিয়ে আছে, যেন কিছু ভাবছে। শাহানা এসে দরজায় নক করল। বেলা মা, আমি মার্কেটে যাচ্ছি। তোমার কিছু লাগবে? বেলা একটু চমকে তাকাল। না খালা, আমার কিছু লাগবে না। শাহানা মৃদু হেসে বলল, লাগুক আর না লাগুক, স্যার বলেছে সব নিয়ে আসতে। তুমি চিন্তা করো না। বেলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, উনি মানে মির্জা সাহেব কিছু বলেছে? তোমার জন্যই তো এত কিছু করছে মা। শাহানা স্নেহভরা গলায় বলল, তোমার বাবাকে খুশি দেখতে চায়। এই কথাটা শুনে বেলার চোখে হালকা জল চলে এল। সে মুখ ঘুরিয়ে নিল। ওনাকে বলে দিয়েন এত সহানুভূতি কোনো প্রয়োজন নেই। উনার এ কালো টাকার কোনো জিনিস আমি স্পর্শ করতে চাই না। মা শুনো, তোমার মতো আমার মেয়ে আছে। আমার মেয়ের পড়াশোনার খরচ চালা। এখন যদি আমি ওনার কথা অমান্য করে, তাহলে উনি আমাকে বের করে দেবে। তোমাকে মা আমি হাত জোর করে বলছি, মানা করো না। খালা, দয়া করো মা। এদিকে ফাহমিদ গাড়িতে উঠেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই সে চোখ বন্ধ করে সিটে হেলান দিল। কিন্তু শান্তি নেই। তার মনে বারবার একই প্রশ্ন ঘুরছে। আমি কি সত্যিই বদলে যাচ্ছি? গাড়ি ধীরে ধীরে হাসপাতালের দিকে এগিয়ে যেতে লাগল। আর তার ভেতরে চলতে লাগল এক অদৃশ্য লড়াই, অহংকার আর অনুভূতির মধ্যে। গাড়িতে সোজা হাসপাতালের সামনে এসে থামল। রিসেপশনে পা রাখতেই ফাহমিদ মির্জার উপস্থিতিতে চারপাশের শান্ত বাতাস যেন হঠাৎ সজাগ হয়ে উঠল। একজন স্টাফ দ্রুত এগিয়ে এসে কুর্নিশ জানাল, স্যার, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানের রুম কোথায়?
3 তালা ডান পাশের রুমটা স্যার। 9:30 বাজতে জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকেছে, কিন্তু সেই আলোতেও পরিবেশটা কেমন যেন চাপা আর ভারী। ফাহমিদ মির্জা ধীর পায়ে ডাক্তারের কেবিনের সামনে এসে দাঁড়াল। দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এল, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকতেই ডাক্তার হাসান চোখ তুলে তাকালেন। ফাইল থেকে চোখ সরিয়ে চশমাটা একটু ঠিক করে বললেন, ওহ মিস্টার মির্জা, বসুন। ফাহমিদ চেয়ার টেনে বসল, কিন্তু তার ভঙ্গিতে ছিল স্পষ্ট অস্থিরতা। আমি সরাসরি কথা বলতে চাই ডাক্তার, ঘুরিয়ে পেঁচিয়ে না। ডাক্তার হাসান একটু থামলেন, তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, বলুন। রোগীর অবস্থা আসলে কতটা খারাপ? ডাক্তার কিছুক্ষণ ফাইলের দিকে তাকিয়ে রইলেন, যেন শব্দ বাছাই করছেন। উনার অবস্থা স্থিতিশীল, কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি। হার্টে ব্লকেজ আছে আর শরীর খুব দুর্বল হয়ে গেছে। যে কোনো সময় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। ফাহমিদের চোখ শুরু হয়ে এল। মানে? সময় খুব বেশি নেই? আমরা সময় কিনে নিচ্ছি মিস্টার মির্জা, কিন্তু স্থায়ী সমাধানের জন্য অপারেশন জরুরি। অপারেশন করলে, সফল হলে উনি সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু কিন্তু ফাহমিদের কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল। ডাক্তার ধীরে বললেন, রিস্ক আছে। রোগীর বয়স, শারীরিক অবস্থা সব মিলিয়ে অপারেশনটা সহজ হবে না। ফাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ ঝুঁকে বলল, ডাক্তার, একটা কথা পরিষ্কার করে বলুন, আপনি কি এই অপারেশন করতে আত্মবিশ্বাসী? ডাক্তার হাসান এবার সরাসরি তার চোখে তাকালেন। আমি আমার সর্বোচ্চটা দেব, কিন্তু গ্যারান্টি দিতে পারব না। আমি গ্যারান্টি চাই না, ফাহমিদ ধীরে বলল। আমি ফল চাই। ডাক্তার একটু কড়া হয়ে গেলেন। এটা কোনো ব্যবসার ডিল না মিস্টার মির্জা। এখানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে এল। ফাহমিদ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর আবার বলল, অপারেশনের জন্য কি দরকার? রক্তের ব্যবস্থা, কিছু টেস্ট, আর রোগীকে মানসিকভাবে প্রস্তুত করা। সবচেয়ে বড় কথা পরিবারের সম্মতি। যদি পরিবার রাজি না হয়? ডাক্তার ভ্রু কুঁচকে বললেন, তাহলে আমরা জোর করে কিছু করতে পারব না। ফাহমিদের ঠোঁট শক্ত হয়ে গেল। ধরুন আমি চাই অপারেশনটা হোক, যে কোনো মূল্যে। ডাক্তার স্পষ্ট গলায় বললেন, আইন আর নীতির বাইরে গিয়ে আমি কিছু করব না। এই উত্তরটা শুনে ফাহমিদ কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর ধীরে হেসে ফেলল একটা ঠান্ডা, সংযত হাসি। আপনি সৎ মানুষ ডাক্তার। চেষ্টা করি, সংক্ষিপ্ত উত্তর দিলেন তিনি। ফাহমিদ এবার একটু সামনে ঝুঁকল, কণ্ঠটা নিচু কিন্তু শুনুন, আমি চাই উনি বেঁচে থাকুন। কারণ তার মেয়ের চোখে আমি আবার বাঁচতে চাই। ডাক্তার একটু চমকে উঠলেন, কিন্তু কিছু বললেন না। তাই আপনি যা দরকার সব করবেন। দেশের বাইরে থেকে স্পেশালিস্ট আনতে হলে আনুন, নতুন যন্ত্র লাগলে আনুন। টাকা কোনো সমস্যা না। ডাক্তার এবার গভীরভাবে তাকালেন। সবকিছু টাকা দিয়ে হয় না মিস্টার মির্জা। রোগীর ইচ্ছা, মানসিক শক্তি এসবও জরুরি। ফাহমিদ ধীরে উঠে দাঁড়াল। তাহলে উনাকে বাঁচার কারণ দিন, সে বলল। কিভাবে? ফাহমিদ দরজার দিকে হাঁটতে হাঁটতে থামল। ওনার মেয়ে বেলা, সে যদি হাসে তাহলে উনি লড়াই করবেন। আমি সেটা নিশ্চিত করব। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন। আপনি কি তাকে সব সত্যি বলবেন? ফাহমিদ একটু থামল। তার চোখে আবার সেই স্বপ্নের ঝলক, সাদা হিজাব, মায়াবী হাসি। না, সে ধীরে বলল। এখনো না। সময় হলে বলব। এই বলে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। ডাক্তার হাসান চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। অদ্ভুত মানুষ। ফাহমিদ মির্জা সোজা রিসেপশনারকে উদ্দেশ্য করে বলে, ঠিক 1 ঘণ্টা পর থেকে 5 ঘণ্টার জন্য হাসপাতাল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। এই সময়ের মধ্যে কোনো ভিজিটর প্রবেশ করবে না। বিশেষ করে কোনো পুরুষ, এবং ভেতরে থাকা কেউ বাইরে যেতে পারবে না। জরুরি প্রয়োজন ছাড়া কোনো রকম চলাচল অনুমোদিত নয়। আমি নিজে অনুমতি না দেওয়া পর্যন্ত হাসপাতালের একটাও পুরুষ এমপ্লয়িও ডক্টরকে না দেখতে পারি, বিশেষ প্রয়োজন ছাড়া। আমার কথার অবাধ্য যে যাবে সে যেন নিজ দায়িত্বে তার জানাজার কাপড় নিয়ে আসে।
আমি এক কথা দ্বিতীয়বার বলা পছন্দ করি না। গট ইট। হাসপাতালের করিডোরে এখন পিনপতন নীরবতা। ফাহমিদ মির্জার একটি ইশারায় পুরো ফ্লোর যেন থমকে গেছে। সে গটগট করে হেঁটে বেরিয়ে এল। গাড়িতে উঠে ড্রাইভারকে শুধু বলল, বাড়ি চলো। পুরোটা পথ সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। তার মাথায় ঘুরছে বেলার সেই হাসিমাখা মুখ আর স্বপ্নের সেই অদ্ভুত কথাগুলো। নিজেকে বারবার বোঝাচ্ছে এটা শুধু মায়া, এর বেশি কিছু না। কিন্তু মন মানছে না। বাড়িতে পা রাখতেই ফাহমিদ থমকে গেল। সিঁড়ির গোড়ায় বেলা দাঁড়িয়ে আছে। কালো বোরকায় ঢাকা তার শরীর, শুধু একজোড়া কাজল, কালো চোখ দেখা যাচ্ছে। হাতে একটা ছোট ব্যাগ। ফাহমিদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? বেলা শান্ত গলায় উত্তর দিল, হাসপাতালে, আব্বুকে দেখতে। কে নিয়ে যাবে তোমাকে? আপনি। বেলার উত্তর ছিল নির্ভীক। ফাহমিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তো শুধু বলেছি নিয়ে যাব। কখন নিয়ে যাব তাকে বলিনি। মানি? আপনি কি আমার সাথে মজা করছেন? মজা করে থাকলে আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি আমার মজা করার কোনো মুড নেই। কেন? বেলারানী কি হয়েছে তোমার? এ বলে ফাহমিদ বেলার তার কপাল ছুঁতে চেষ্টা করল। তা দেখে বেলা 2 কদম পিছে চলে গেল। আমি আপনাকে কতবার বলেছি আমাকে ছুবেন না। তুমি কেন সবসময় আমাকে নেগেটিভ ফিল দাও? বাজে কথা একদম বলবেন না। সময় নষ্ট হচ্ছে। আমাদের এখন হসপিটাল যাওয়া উচিত। আরে বেলারানী, তোমার বাবাকে তো দেখতে যাব দেখলা না? আমি এখন হসপিটালে থেকে আসলাম সবকিছু ঠিক করে। কি এমন মহান কাজ করে আসছেন আপনি হাসপাতালে? তা তুমি না জানলেও চলবে। এখন আমার প্রশ্নের উত্তর দাও। কিসের প্রশ্ন? কেমন প্রশ্ন? আর আপনাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। তাই আমাকে প্রয়োজন মনে করো না? না। ভেবেচিন্তে উত্তর দাও। বলে ফেলাকে দেখাতে দেখাতে পকেট থেকে ফোন বের করে হাতে নিল। কাকে ফোন করছেন আপনি? ডক্টর হাসানকে। কেন? কেন আমাকে কেন কল দিচ্ছেন? এ যে তুমি আমাকে প্রয়োজন মনে করো না, তাহলে আমি তোমাকে কেন প্রয়োজন মনে করছি? তাই আমি আমার এত টাকা তোমার বাবার উপর ইনভেস্টও করব না। ফাহমিদের ঠান্ডা গলাটা শেষ হতে না হতেই চারপাশের বাতাস যেন জমে গেল। বেলার চোখ দুটো হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠল। আপনি কি বললেন? তার গলা কাঁপছিল, কিছুটা ভয় রাগে। ফাহমিদ ফোনটা হাতে ঘুরাতে ঘুরাতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যেটা শুনলে সেটাই বলেছি। যখন আমি তোমার কাছে প্রয়োজন না, তখন আমার টাকাও অপ্রয়োজনীয় হওয়া উচিত, তাই না? বেলা এক পা এগিয়ে এল। আমার বাবার অসুস্থতা নিয়ে আপনি দর কষাকষি করছেন? দর কষাকষি? ফাহমিদ ভ্রু তুলল। না, আমি শুধু হিসাব মিলাচ্ছি। লজ্জা করে না আপনার? বেলার কণ্ঠ এবার কেঁপে উঠল একজন অসুস্থ মানুষকে নিয়ে। স্টপ! হঠাৎ করা গলায় থামিয়ে দিল ফাহমিদ। ইমোশনাল ড্রামা আমার সামনে চালাবে না। এক মুহূর্তে নীরবতা। বেলা দাঁত চেপে তাকিয়ে রইল তার দিকে। আপনি ভাবছেন টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারবেন? ফাহমিদ এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। না, সে নিচু গলায় বলল, সবকিছু না। কিন্তু অনেক কিছু। আমি সেই অনেক কিছুর মধ্যে পড়ি না। বেলা দুভাবে বলল। সেটা তো তুমি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছ। ফাহমিদের ঠোঁটে হালকা তাচ্ছিল, আমি নাকি তোমার কাছে প্রয়োজন না? বেলা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে কাঁদল না। প্রয়োজন আর স্বার্থ এক জিনিস না, সে ধীরে বলল। ব্যাখ্যা করো। ফাহমিদ চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রয়োজন মানে কাউকে মানুষ হিসেবে দরকার হওয়া, বেলা বলল, আর স্বার্থ মানে তার কাছে কিছু পাওয়ার জন্য দরকার হওয়া। আপনি কোনটা চান? ফাহমিদ থেমে গেল এক মুহূর্তের জন্য। এই প্রশ্নটা সে আশা করেনি। আমি কি চাই সেটা তোমার জানার দরকার নেই, সে শক্ত গলায় বলল। ঠিক। বেলা মাথা নাড়ল, যেমন আমার জীবনে আপনি কি, সেটাও আপনাকে জানানো আমার দায়িত্ব না। ফাহমিদের চোখে এবার স্পষ্ট রাগ ফুটে উঠল। তুমি খুব বেশি কথা বলো। আপনি খুব বেশি নিয়ন্ত্রণ করতে চান। বেলা সঙ্গে সঙ্গে জবাব দিল। দুজনেই চুপ। শুধু ভারী শ্বাসের শব্দ। ফাহমিদ আবার ফোনটা তুলল। শেষবার জিজ্ঞেস করছি, আমাকে প্রয়োজন মনে করো? বেলা তাকিয়ে রইল।
এইবার তার চোখে ভয় নেই, আছে কেবল জেদ আর আত্মসম্মান। না। শব্দটা খুব ছোট, কিন্তু তার প্রভাব বিশাল। ফাহমিদ কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর ধীরে মাথা নেড়ে নম্বর ডায়াল করতে গেল। ঠিক তখনই বেলা হঠাৎ এগিয়ে এসে তার হাত চেপে ধরল। ফাহমিদ থেমে গেল। দুজনের চোখ একসাথে আটকে গেল। ফোনটা নামান, বেলা নিচু গলায় বলল। কেন? ফাহমিদের কণ্ঠ ঠান্ডা। কারণ আপনি যা করছেন সেটা অন্যায়। আর তুমি? সে পাল্টা বলল, তুমি যা বললে সেটা ঠিক। বেলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার আঙুলগুলো ধীরে ঢিলে হয়ে এল, কিন্তু হাত ছাড়ল না পুরোপুরি। আমি ভুল বলিনি, সে ধীরে বলল, আমি কাউকে আমার জীবনের মালিক বানাতে চাই না। আমি তোমার মালিক হতে চাইনি। ফাহমিদ বলল, এবার কণ্ঠটা আগের চেয়ে নিচু। তাহলে এই আচরণ কেন? বেলার প্রশ্ন সরাসরি। ফাহমিদ উত্তর দিল না। সে শুধু তাকিয়ে রইল বেলার হাতের দিকে, যেটা এখনও তার কবজিতে রাখা। এই স্পর্শে জোর নেই, কিন্তু থামিয়ে দেওয়ার শক্তি আছে। কিছুক্ষণ পর বেলা হাত সরিয়ে নিল। আপনি যদি সত্যিই সাহায্য করতে চান, সে বলল, তাহলে শর্ত ছাড়া করুন। না পারলে করবেন না। ফাহমিদ ধীরে বলল, তুমি খুব সহজে কথা বলো বেলারানী। তুমি এখনও এই দুনিয়ার বাস্তবতা দেখনি। এই বলে বাঁকা হাসি দিল। কারণ সত্যি কথা সহজই হয়, বেলা জবাব দিল। নীরবতা নেমে এল আবার। তারপর বেলা এক পা পিছিয়ে গেল। এখন যাবেন? সে বলল, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? ফাহমিদ ফোনটা ধীরে পকেটে ঢুকিয়ে ফেল। কিছু না বলে সামনে এগিয়ে গেল। দরজার দিকে হাঁটতে হাঁটতে শুধু বলল, চলো। বেলা এক সেকেন্ড থেমে রইল। তারপর ধীরে তার পেছনে হাঁটা শুরু করল। দুজনের মাঝখানে এখনও দূরত্ব আছে, কিন্তু এই দূরত্বটা আগের মতো না। এখানে রাগ আছে, জেদ আছে, আর অদ্ভুত এক টান যেটা কেউ স্বীকার করতে চায় না। গাড়ির দরজা খুলে ফাহমিদ দাঁড়াল। বেলা উঠে বসল ভেতরে। সে নিজেও পাশে বসে দরজা বন্ধ করল। গাড়ি স্টার্ট নিল। আর নীরবতার মধ্যে দুজনেই নিজের নিজের জায়গায় বসে থাকল। কেউ হার মানেনি, কিন্তু কেউ পুরো জিতেও যায়নি। গাড়িটা ধীরে গেট পেরিয়ে রাস্তায় উঠতেই ভেতরে নীরবতা নেমে এল। ড্রাইভার রিয়ারভিউ মিররে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নীল। সে বুঝে গেছে, আজ পেছনের সিটে ঝড় আছে। কিছুক্ষণ চুপ থেকে বেলা জানালার বাইরে তাকিয়ে বলল, আপনি সবসময় এমন? ফাহমিদ ভ্রু তুলল। কেমন? এই যে, মানুষকে ব্ল্যাকমেইল করা, ভয় দেখানো, নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া। ফাহমিদ ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। সবসময় না, শুধু যারা খুব বেশি কথা বলে তাদের ক্ষেত্রে। বেলা সঙ্গে সঙ্গে তাকাল তার দিকে। মানে আমি? তুমি নিজেই তো বুঝে ফেললে, ফাহমিদ নির্লিপ্ত ভঙ্গিতে বলল। বেলা ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল, কিন্তু পারল না পুরোপুরি। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? যেটা ভাবি সেটা বললে তুমি সহ্য করতে পারবে না, ফাহমিদ শান্ত গলায় বলল। চেষ্টা করে দেখুন, বেলা চ্যালেঞ্জ ছুড়ল। ফাহমিদ একটু ঝুঁকে তার দিকে তাকাল। আমি যেটা চাই সেটা পাই। বেলা এক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, দুঃখিত, আপনার রেকর্ডে আজ একটা ব্যর্থতা যোগ হল। ফাহমিদের চোখে চিকচিক করে উঠল হাসি। তুমি নিজেকে খুব বিশেষ ভাবো, তাই না? আমি নিজেকে যতটা ভাবি তার চেয়ে কম ভাবলে অন্যরা সুযোগ নেয়, বেলা উত্তর দিল। তোমার এই আত্মবিশ্বাসটা ভালো, ফাহমিদ বলল, কিন্তু একটু বেশি। আর আপনারটা? বেলা পাল্টা প্রশ্ন করল, ওটা কি কম? ফাহমিদ হালকা হেসে জানালার দিকে তাকাল। আমারটা বাস্তব। আর আমারটা? বেলা কৌতূহলী গলায় বলল। ঝামেলা, খুব স্বাভাবিকভাবে উত্তর দিল সে। বেলা এবার হেসে ফেল। আপনি জানেন, আপনি খুবই অসহ্য। অনেকেই বলে ফাহমিদ কাজ ঝাঁকাল, কিন্তু কেউ দূরে যায় না। সবাই আপনার মতো না, বেলা বলল, কিছু মানুষ দূরে যাওয়ার সাহস রাখে। তুমি তাদের মধ্যে পড়ো। ফাহমিদ সরাসরি তাকাল। বেলা একটু থামল। তারপর বলল, সময় বলবে। ফাহমিদ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন উত্তরটা বিশ্লেষণ করছে। তারপর হঠাৎ বলল, তুমি ভয় পাও না আমাকে? বেলা চোখ সরাল না। না, একটুও না। ফাহমিদ আবার জিজ্ঞেস করল। না,
বেলা মাথা নাড়ল, আমি আপনাকে বলেছিলাম না। আমি আমার আল্লাহকে ছাড়া কেউকে ভয় পাই না। কারণ আমি জানি আপনি যতটা দেখান ততটা খারাপ না। এই কথাটা শুনে ফাহমিদ একটু থেমে গেল। তুমি আমাকে চেনো না? সে ধীরে বলল। আপনিও নিজেকে পুরো চিনেন না, বেলা শান্তভাবে বলল। গাড়ির ভেতরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ ফাহমিদ বলল, একটা কথা বলো, তুমি সবসময় এত জেদি? না, বেলা হালকা হাসল, শুধু যখন কেউ আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে। আমি তো শুধু সাহায্য করছি, ফাহমিদ বলল। আপনার সাহায্যের স্টাইলটা একটু দমবন্ধ করা, বেলা জবাব দিল। ফাহমিদ হেসে ফেলল এবার। তাহলে কিভাবে সাহায্য করলে ভালো লাগবে? বেলা এক মুহূর্ত ভেবে বলল। শর্ত ছাড়া। বিনিময়ে কিছু না। ফাহমিদ কৌতূহলী। হ্যাঁ, বেলা মাথা নাড়ল। তাহলে লাভ কি? সে মজা করে বলল। বেলা একটু ঝুঁকে তার দিকে তাকাল। সবকিছু লাভ লোকসান দিয়ে মাপা যায় না, মির্জা সাহেব। এই কথাটা শুনে ফাহমিদ চুপ করে গেল। তার ঠোঁটের কোণে হালকা হাসি রয়ে গেল, কিন্তু চোখে অন্য কিছু একটু ভাবনা। গাড়ি সামনে এগিয়ে চল। আর ভেতরে ঝগড়া চলছে, কিন্তু সেই ঝগড়ার ভেতরেই কোথাও একটা নরম, অদ্ভুত স্বস্তি তৈরি হচ্ছে, যেটা দুজনেই স্বীকার করছে না। গাড়ির ভেতরের নীরবতা এমন, যেন শব্দ করলে কিছু ভেঙে যাবে। বেলা একবার জানালার বাইরে তাকায়, একবার নিজের হাতের দিকে আঙুলগুলো শক্ত করে ধরা। ফাহমিদও চুপ, কিন্তু সেই চুপ থাকার ভেতরে একটা অস্থিরতা আছে। কি হলো, এত নার্ভাস কেন? তা আপনি বুঝবেন না মির্জা সাহেব। বেলার হেয়ালি কথায় ফাহমিদের ব্রো জোড়া কুচকে এল। এই মেয়ে, এই তোমার মুখ দেখছি আমি কেচির মত চলে। তুমি কি সোজা কথার সোজা উত্তর দিতে জানো না? কিছুটা রাগী সুরে বল। বেলা কিছুটা ভয়াত্মক সুরে বল। আমার ভয় লাগছে। ভয়ই, কিন্তু কেন, কি হলো? তা আপনার মতন পাষাণ লোকদের বলে বুঝানো যাবে না। তোমায় আমি আগেও বলেছি, বেলা প্রশ্নের উত্তরে প্রশ্ন আমার একদম পছন্দ নয়। আই রিপিট, প্রশ্নের উত্তরে প্রশ্ন একদম পছন্দ নয়। আপনি আমায় কোনো মুখে এই প্রশ্নটা করছেন বলুন তো? একটি বার নিজেকে নিজে প্রশ্ন করুন তো। তুমি বলতে কি চাইছ? ক্লিয়ার করে বুঝাও। আপনাকে কিছু বলার ইচ্ছা নেই আমি। ফাহমিদ কপালে ভাঁজ পড়ল। কিন্তু সে আর কোনো প্রতি উত্তর করল না। এই বলে যখনই ফাহমিদ তার ফোন হাতে নিতে লাগল, ঠিক তখনই। আরে আরে, বলছি তো মির্জা সাহেব, আপনি কথায় কথায় রাগ করেন কেন? একটা মেয়ে একটা অবিবাহিত ছেলের ঘরে ৭-৭টা দিন কেন থাকল? তার কি কোনো কফিয়ত আপনার কাছে আছে? আমার বাবা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার বাবাকে প্রতি উত্তর কি বলবেন মির্জা সাহেব? উত্তর আছে আপনার কাছে কোনো? হ্যাঁ আছে। মানে? মানে এই যে মেয়ে আমাকে চেনে না জানে না, সে আমার ম্যানশন এ আসলো, আমার গোপন জিনিস দেখল, আবার আমার সাথে মুখে মুখে তর্ক করল, তো তাকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? তাকে তার প্রাপ্ত শাস্তি না পাওয়ার অবধি তাকে আমার এই ম্যানশনেই থাকতে হবে। বেলার কানে এই কথাটুকু বোঝাল কিনা কে জানে। যদি কথাটুকু বেলার কানে পৌঁছাত, তাহলে এতক্ষণে সে মনে হয়ে লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে যেত। বেলা তো মনে করেছিল তাকে ফাহমিদ ক্ষমা করে দিয়েছে, তাই তাকে তার বাবার কাছে পৌঁছায় দিতে যাচ্ছে। কিন্তু সে তো আর জানে না এখানেই খেলা শেষ নয়। ফাহমিদ মির্জার মাথায় অন্য প্ল্যান খাচ্ছে। আধা ঘণ্টা পর তাদের গাড়ি হসপিটালের সামনে এসে থামল। ম্যানশন থেকে হাসপাতালের রাস্তা বেশ দূর ছিল। ফাহমিদ যখন বেলাকে গাড়ির থেকে নামার জন্য ইশারা করল, কিন্তু বেলা দেখেও ঠায় বসে রইল সিটে। বেলার এই হেয়ালি পোনায় এবার ফাহমিদ ক্ষেপে গেল। এই মেয়ে, সমস্যা কি? তোর বাপকে দেখার জন্য তুই আমাকে কথা দিয়ে কতই না জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিস। আর যখন আমি তোর বাপের সাথে দেখা করাতে নিয়ে এলাম, এখন তুই আমার সাথে নাটক করিস। বেলা এবার চোখ তুলে ফাহমিদের চোখের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে টুপ করে এক ফোঁটা নোনা জল তার চোখ দিয়ে বেয়ে ফাহমিদের হাতে পড়ল। ফাহমিদ হতবঙ্গ হয়েছে চেয়ে রইল। তার বুকে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে এমন অনুভূতি হচ্ছে তার। আপনাকে একটা অনুরোধ করলে আপনি রাখবেন? তা কি অনুরোধ? দয়া করে আপনি আমার বাবার সামনে যাবেন না। ওকে। পুরা হাসপাতালটা অদ্ভুত নীরব। বেলার মনেই হচ্ছে না এটা কোনো এক হাসপাতাল, যেখানে অন্যান্য হাসপাতালে যে পরিমাণের ভিড় জমে থাকে। আর এই কোনো হাসপাতাল যেখানে মানুষ তো দূরের কথা, একটা মাছিও নেই। বেলা ফাহমিদের দিকে চেয়ে বলল,
আপনি এত কিপটা আগে তো জানতাম না। মানে? মানে ছাড়া আর কিছু কি জানেন? আবার প্রশ্নের বদলে প্রশ্ন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এত পরিমাণে কিপটা যে আমার বাবাকে এমন এক হসপিটালে আপনি রেখেছেন, এখানে ডাক্তার কি প্রপারভাবে আমার বাবাকে দেখছে নাকি? তা আপনি জানেন। আমার বাবার কিছু হলে আমি আপনাকে ছাড়ব না বলে দিলাম মিস্টার মির্জা সাহেব। বেলার কথা শুনে ফাহমিদ এক মুচকি হাসি দিল। বেলা তা দেখে চমকে উঠল। এই বোকারানিকে কে বুঝাবে? তার পর্দার হেফাজতের জন্য ফাহমিদ কি না করেছে। কিন্তু এই বোকারানি তাকেটি কিপটা বলছে। এটা তো হাসারই কথা। তাই না? কথাটা এমন হয়ে গেল না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এ লোক আবার হাসতে ও পারে, আগে জানা ছিল না, এই প্রথম নিজ চোখে হাসতে দেখল। পাথরও কখনো হাসে, তা দেখে খুবই অবাক হল বেলা। এই পিচ্চি মাথায় এত কথা ঘুর পাক খায় কিভাবে তোমার বেলারানী? উত্তরে কিছু না বললে বেলা মুখ ফুলিয়ে হাঁটতে লাগল। কেবিনের সামনে এসে বেলা থামল। দরজার পাশেই দাঁড়িয়ে আছে তার ফুফু রেখা আক্তার আর ফুফাতো ভাই শুভ রহমান। চোখাচোখি হতেই ফুফুর মুখটা কেমন শক্ত হয়ে গেল, ঠোঁট বেঁকে উঠল অস্বস্তিতে। এখন আসার সময় পেলি? কথাটা খুব জোরে বলা না, কিন্তু কাটার মতো বিঁধল। বেলা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তার পাশেই ফাহমিদ। সে একবার বেলার দিকে তাকাল, তারপর আবার সামনে। ফুফাতো ভাই আর চোখে দেখল ফাহমিদকে। উনি কে? বেলা কাপা কাপা কণ্ঠে উত্তর দিতে যাবে, ঠিক তখন বেলা বলে তাকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। মা বেলা! বেলা আর বুঝতে বাকি রইল না, এটা আর কেউ না, তার মা আসিয়া বেগম। বেলা এতদিন পর আর মায়ের ছোঁয়া পেয়ে আবেগী হয়ে পড়ল। মায়ের সাথে বেলাও এবার কান্না করা শুরু করে দিল। কই ছিলি তুই সোনা মা? জানিস তোকে কতই না খুঁজেছি আমরা। আমরা তোকে আবার ফিরে পাব তার আশায় ছেড়ে দিয়েছি। পরে হঠাৎ করে একদিন তোর চিঠি পেলাম যে তুমি তোর বান্ধবীর বাসায় কিছুদিন থাকবে। তাই বলে মা আমাদের খবর নিবি না? তোর বাবা কতই না কষ্ট পেয়েছে। প্রতিদিন চাতক পাখির মতো পর্যায়ের প্রাণের চেয়ে থাকত। আর শুধু বলতো এখনই আমার চড়ুই চলে আসবে। আমাকে ছাড়া সে এক মিনিটও থাকতে পারে না। কিন্তু দিনের পর দিনগুলো তোর কোনো ফোন এলো না। ফাহমিদ তাদের মা মেয়ের সেন্টি মার্কা কথা সহ্য করতে না পেরে বাহিরে চলে এলো। ফুফু তাদের মা মেয়ের মাঝখানে বাহাত ঢুকিয়ে দিয়ে বল, বেলা আগে বল আমাকে পোলাডা কে আসিল? আসিয়া তোর মাইয়ারে জিজ্ঞা পোলাটা কে আসিল? কোনো পোলা আপা? তোর মাইয়াডার লাগে যে পোলাডা আসিল দেহস নাই তুই? না গো আপা, আমি তো দেখি নাই। তোর ফুফু কি বলছে বেলা? কে ছিল তোর সাথে? আম্মা উনি। আয়া মমমা। কিরে কি হলো তোর বল আম্মারে। আম্মা আমার বসছিল। আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল। আমি এক কাজ ছিলাম বিধায় উনি আমাকে এখানে অবধি পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছিল। যাতে আমার কোনো প্রবলেম না হয় রাস্তায়। ওমা কি বলিস তুই? আমাদের সাথে পরিচয় করারই না। তুমি আমাদের এখন কি নাকি মনে করবে? বেলা না পারতেও মেকি হাসি দিল। আম্মা এ পাষাণ লোকেই তোমার মেয়েকে এতদিন আটকে রেখেছিল। মনে মনে। কিরে কি হলো, কার কথা চিন্তা করছিস? আয় ভিতরে আয়, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে সকাল থেকে। বাবা আমাকে দেখে রেগে যাবে না তো আম্মা? না মা। তোর বাবা তোকে দেখলে তার অসুস্থতা অর্ধেক ভালো হয়ে যাবে। তুই তো জানিস তুই তোর বাবার প্রাণ। বেলার পা যেন দরজার সামনে এসে আটকে গেল। ভেতর থেকে হালকা যন্ত্রের শব্দ আসছে। বিপ বিপ উ। বুকের ভেতর ধুকপুকানি আরও বেড়ে গেল। তার প্রাণ ও যে তার বাবা। জামা। আসিয়া বেগম আসতে বলল, ভয় পাবি না। বেলা ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরের আলোটা নরম। বিছানায় শুয়ে আছেন তার বাবা। মুখ শুকনো, চোখ দুটো বন্ধ। তবুও সেই চেনা মানুষ যার এক ডাকেই সে দৌড়ে যেত ছোটবেলায়। বেলার গলা শুকিয়ে গেল। সে আস্তে এগিয়ে গেল। আব্বু। শব্দটা এত আস্তে বের হল যেন সে নিজেই ভয় পাচ্ছে শুনতে। কিছু সেকেন্ড পর লোকটার চোখের পাতা কাঁপল। ধীরে ধীরে খুলল চোখ। বেলা। একটা শব্দ। কিন্তু তাতে কতটা স্বস্তি, কতটা অবিশ্বাস মিশে আছে বোঝা গেল। বেলার চোখের সাথে সাথে পানি চলে এল। জি আব্বু। আমি তোমার বেলা। লোকটা একটু উঠতে চাইল, কিন্তু পারল না।
বেলা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত ধরে ফেল। উঠবেন না, প্লিজ। তুই কোথায় ছিলি মা? এই প্রশ্নটাই বেলা ভয় পাচ্ছিল। সে মাথা নিচু করল। আমি একটু দূরে ছিলাম। দূরে? কেন মা? লোকটা হালকা হাসল, তাতে কষ্ট লুকানো। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? বেলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আব্বু। কিন্তু দিয়েছিস। লোকটা শান্ত গলায় বলল। এই কথাটা চিৎকার করে বলা না। তবুও বেশি লাগল। বেলা এবার পুরো ভেঙে পড়ার মতো হল, কিন্তু নিজেকে সামলাল। আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? তার বাবা তাকিয়ে রইল। বেলা কিছুক্ষণ চুপ। তারপর খুব আস্তে বলল। আপনাদের হারানোর ভয়। আর নিজেরও। ঘরটা কিছুক্ষণ একদম চুপ। লোকটা ধীরে তার হাতটা চাপ দিল। বোকা মেয়ে আমার বেলা। সে বলল, ভয় পেলে কি পালিয়ে যেতে হয়? বেলা মাথা নাড়ল। জানি। ভুল করেছি। খুব ভুল। লোকটা বলল, কিন্তু গলাটা নরম হয়ে এল। তবুও। তুই তো আমার মেয়ে। তোর ভুলও আমি মাফ না করে পারি? এই কথাটা শুনে বেলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবার হাতটা নিজের কপালে ঠেকাল। আমাকে মাফ করে দিন আব্বু। প্লিজ। লোকটা কষ্ট করে হাত তুল বেলার মাথায় রাখল। তুই ফিরে এসেছিস। এটাই অনেক। বেলার বুকটা হালকা হয়ে এল, কিন্তু ভেতরে একটা অপরাধবোধ রয়ে গেল। আপনি খুব কষ্ট পেয়েছেন না? সে আস্তে জিজ্ঞেস করল। পেয়েছি। সোজা উত্তর। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম এখনই আমার বেলা ঢুকবে। এই কথায় বেলার গলা আবার আটকে গেল। আমি আর এমন করব না। সে বলল, এবার সত্যি বলছি। লোকটা একটু হাসল। তুই ছোটবেলায়ও এমন বলতিস। তারপর আবার দুষ্টুমি করতিস। বেলা হালকা হাসল, চোখ ভেজা অবস্থাতেই। তখন তো আপনি বকতেন না। এখনও বকব না। সে বলল, শুধু চাই তুই পাশে থাক। এই কথাটা খুব সাধারণ, কিন্তু গভীর। বেলা মাথা নাড়ল। আমি আছি। কোথাও যাব না আর। লোকটা চোখ বন্ধ করল, একটু যেন স্বস্তি পেয়েছে। তারপর আবার বলল, তুই খেয়েছিস কিছু? এই প্রশ্নে বেলা হেসে ফেলল কাঁদতে কাঁদতে। আপনি এখনও এইটাই জিজ্ঞেস করছেন? বাবা তো। সে আস্তে বলল। বেলা বাবার হাতটা শক্ত করে ধরল। আমি খেয়ে নেব। আগে আপনি ভালো হয়ে যান। লোকটা চোখ খুলে তাকাল। আমি ভালো হয়ে যাব যদি তুই পাশে থাকিস। এইবার বেলা কিছু বলল না। শুধু মাথা ঝুঁকিয়ে বাবার হাতের উপর ঠোঁট ছুঁয়ে দিল। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে আছি বাবা। চলবে। গল্পটি ভালো লাগলে বেশি বেশি প্রচার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটি সম্পূর্ণভাবে কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। বেলানুর পর্ব ৩। মিফতা আনাম।